প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার আজকের এই আলোচনা শুনছেন, সবাইকে আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদলি তাহলে কেন এই বিভাজন, এমপিভুক্ত শিক্ষকদের ঐক্য সময় এখনই। বিষয়টা এই জন্য আমি আজকের বিষয়টা সিলেক্ট করার উদ্দেশ্য এটাই যে এই বদলি নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচিত এবং বিভিন্ন কারণে আমরা একে অপরকে নানান প্রকার নানান ধরনের দোষ দিয়ে যাচ্ছি। আসলে কি আমরা দোষী? আসলে এক পক্ষ যার পক্ষে দোষ দিচ্ছে তার যৌক্তিকতা কতটুকু, আমরা আমার এই আজকের আলোচনার মাধ্যমে একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা মূল আলোচনাতে আসি। বদলি বা স্থানান্তর এটি শিক্ষকতা পেশা বা অন্যান্য যে কোনো পেশায় এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, যদিও এই প্রশাসনিক প্রক্রিয়াটা আমাদের পেশাতে চালু হতে যাচ্ছে এই বিষয়টা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই শিক্ষার মান উন্নয়ন যদি আমরা করতে যাই, তাহলে কর্মস্থলের দক্ষতা বজায় রাখা এবং শিক্ষকের পারিবারিক সামাজিক বাস্তবতা বিবেচনা বদলির প্রয়োজনীয়তা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে একটি পক্ষ বিভিন্ন অজুহাতে এর মধ্যে বিভাজন তৈরি করে যাচ্ছে। এই বিভাজন হচ্ছে মূলত নিয়োগ পদ্ধতিকে ঘিরে। এই বিভাজনটা তৈরি করার চেষ্টা করেছে নিয়োগ পদ্ধতিকে ঘিরে, যেখানে এক পক্ষ রয়েছে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, আরেক পক্ষ রয়েছে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত নিয়োগকৃত শিক্ষক। অথচ বাস্তবতা হলো অনেকটা হাস্যকর বিষয়, আমরা দুই পক্ষই কিন্তু শিক্ষক, কেউ আমরা অশিক্ষক না, দুই পক্ষই আমরা শিক্ষক এবং একই ব্যবস্থার অংশ, এবং দুই পক্ষই কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থারই অংশ। তাহলে আমাদের মধ্যে কেন এই বিভাজন? আমার প্রশ্ন এটাই। আমাদের দুজনের লক্ষ্য যেহেতু এক, দুজনের লক্ষ্যই জাতিকে শিক্ষাদান করা, তাহলে আমাদের মধ্যে কেন বিভাজন থাকবে? এই বিভাজনের প্রয়োজনটা কি? কেন একটি সুন্দর পরিকল্পনা যেমন স্বচ্ছ বদলি সফটওয়্যার বা সংশোধিত বদলি নীতিমালা বাস্তবায়নের মুখে গোষ্ঠীগত ভেদাভেদ ভুলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে? শিক্ষক সমাজের ঐক্যের জায়গা যখন বিভাজন ঢুকে পড়ে, তখন তা কেবল একজন শিক্ষকের ক্ষতি না, বরং গোটা শিক্ষা ব্যবস্থার জন্য একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। একসময় আমাদের দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে। পরে সময়ের দাবি এবং যোগ্যতার মানদণ্ড নিশ্চিত করার জন্য গঠিত হয় এনটিআরসিএ, একটি স্বচ্ছ পরীক্ষাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। এনটিআরসির মূল কাজ অর্থাৎ সময় ও প্রযুক্তির বিবর্তনে নিয়োগের ধরন বদলেছে, কিন্তু শিক্ষকের যোগ্যতা, দায়িত্ব বা মর্যাদা মোটেও বদলায়নি। যে শিক্ষক কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন তিনিও সেই সময় নিয়ম অনুযায়ী চাকরি পেয়েছেন। এতে তার কোনো দোষ বা ঘাটতি আসলে আছে? তিনি তো তৎকালীন সময় তার যথাযথ যোগ্যতা প্রমাণ দিয়েই চাকরিতে নিয়োগ পেয়েছেন। হ্যাঁ, এখানে আপনারা বলতে পারবেন যে সেই যোগ্যতার মানদণ্ড যারা বিচার বিবেচনা করেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সকল সময় এই প্রশ্নটা আসতেই পারে। প্রশ্ন সকল সময় থাকবে। আবার যারা এনটিআরসি পাস করে নিয়োগ পেয়েছেন তারা বর্তমান আইন ও পদ্ধতি অনুসারে নিয়োগপ্রাপ্ত, সুতরাং নিয়োগের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে তাদের অবস্থান সমান হওয়া উচিত। তিনিও শিক্ষক, আমি আবারও বলতেছি, তারাও শিক্ষক, আর যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও তো শিক্ষক। আমরা ভুলে যাচ্ছি যে আজকের এই এমপিও কাঠামো, আজকের এই সামান্য সুযোগ সুবিধাগুলো কোনো একদিনে বা একক সময়ে কিন্তু তৈরি হয়নি। যারা আজ থেকে 20-30 বছর আগে পেশায় এসেছেন তারা খুব সীমিত বেতনে, দেরিতে পাওয়া বেতন, এমনকি অর্ধাহারে থেকে শিক্ষকতা এই পেশা ধরে রেখেছেন এবং এই জাতির কল্যাণে তাদেরকে নিয়োজিত করেছেন। তারা তো সবাই আসলে কমিটির নিয়োগপ্রাপ্ত। তারা যদি সেই সময় এই পেশা ত্যাগ করতেন, আজ হয়তো বেসরকারি শিক্ষাক্ষেত্রে বলে কিছুই থাকতো না। তাই তাদের অবদানকে ছোট করে দেখা মানে নিজেকেই অবমূল্যায়ন করা। তারা শত দুঃখ, কষ্ট, অবহেলা, বঞ্চনা সহ্য করে এই পেশাটাকে অবমূল্যায়িত হতে দেয়নি। বর্তমান সরকার বদলি প্রক্রিয়া আধুনিকায়ন করার জন্য সফটওয়্যারের মাধ্যমে এই প্রক্রিয়াটা যাতে যথাযথভাবে পরিচালনা করা যায় সেই উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বদলি হবে স্বচ্ছ, দূরত্ব, পারিবারিক অবস্থার ভিত্তিতে, স্বয়ংক্রিয়ভাবে।
কিন্তু এই আধুনিক পদক্ষেপ বাস্তবায়নের আগেই কেউ কেউ নিয়োগ পদ্ধতির দোহাই দিয়ে বিরোধিতা শুরু করেছেন, যেটা আসলে কষ্টকর এবং দৃষ্টিকটু এবং বৈষম্যমূলক। আসলে এই বিভাজন তৈরি করে প্রকৃত সংস্কারের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে, অথচ এই বদলি সফটওয়্যার বাস্তবায়ন হলে তার শিক্ষক সমাজের জন্য যেমন স্বস্তির তেমনি ন্যায্যতার প্রতীক হতে পারত হবে, যদি এটা স্বচ্ছভাবে, সুন্দরভাবে এবং এটা সার্বজনীন বদলি হয়। শিক্ষকদের মধ্যে বিভাজন থাকলে সেই সুযোগ নীতি নির্ধারক মহল নানা অজুহাতে গুরুত্বপূর্ণ দাবি ঝুলিয়ে রাখতে পারেন। আমরা এই জিনিসটাই ভুলে যাচ্ছি যে আমাদের মধ্যে কৌশলে কারা এই বিভাজন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা হয়তো ক্ষণিকের সামান্য কিছু লাভের আশায় এই বিষয়গুলো আমরা মাথায় আনতেছি না। যেমন এখনো পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত চলছে, কিন্তু আমাদের মধ্যে আমরা শতভাগ উৎসাহ ভাতা পাই না। অবসর ভাতা, প্রমোশন রয়েছে আমাদের বৈষম্য। আমাদের অবসর ভাতা বা কল্যাণ ভাতা যেটা আছে, এখানে কিন্তু নানাবিধ সমস্যা। আমরা চাকরি আমাদের শেষ হয়ে যায়, আমরা কিন্তু সময়মতো উৎসাহ ভাতা অবসর কল্যাণ ভাতা পাই না। এদিকে আমাদের নজর ক্রমেই হারা যাচ্ছে। এই আমার তো মনে হয় সুকৌশলে এই অবসর এবং কল্যাণের সেগুলোর জটিলতা দিয়ে রাখার জন্য একটি মহল উস্কানিমূলক ভাবে আমাদের মধ্যে এই বদলি বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে। কারণ এইটা করতে পারলে তাদের অনেক লাভ। এখানে কোটি কোটি টাকার একটা বিষয় আছে, লাভ ক্ষতির একটা হিসাব আছে। আমাদের এই শত সমস্যা যুক্ত আমাদের এই পেশা, আর এই পেশাতে আমাদের নিজেদের মধ্যে যদি এইভাবে আমরা বিভাজন বজায় রাখি, তাহলে আমাদের বৈষম্য দিনকে দিন পাহাড় সমান বৈষম্য তৈরি হবে। এটা আমরা মাথা কেন জানি আমাদের মাথায় ঢুকতেছে না। এই সমস্যা সমাধানে একমাত্র উপায় হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঐক্য, নিজের মধ্যে সকল বিভাজন দূরে ঠেলে সবাই, আমরা যারা এই পেশাতে আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, সবাই সম্মিলিতভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, সেই উদাহরণ খুব বেশি দূরের নাই। এই গত 12ই অক্টোবরের যে আমাদের আন্দোলন ছিল, খেয়াল করে দেখেন 10 দিন 11 দিনের আন্দোলনে আমরা কিন্তু একটা যুগান্তকারী একটা বিজয় হয়েছে, যেটা হচ্ছে শতকরা আকারে বাড়ি ভাড়া। যা অনেক সময় আমাদের মধ্যে এটা ছিল একটা স্বপ্নাতীত ব্যাপার। তো এটা সফল হওয়ার পিছনে কারণ কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা। এখানে কিন্তু আন্দোলনে এই বাড়ি ভাড়া, শতকরা হারে বাড়ি ভাড়া আন্দোলনে কিন্তু এখানে সার্বজনীন ভাবে হয়েছে। এখানে এনটিআরসি প্রাপ্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ছিল, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ছিল। এখানে কোনো জাত, ধর্ম, বর্ণ, এলিট এগুলো ছিল না, যার কারণে আমরা এখানে সফল হয়েছি। তো এই ধরনের উদাহরণ আমাদের সামনে থাকার পরও আমরা কেন বিভাজিত হচ্ছি, কেন আমরা অন্যের দ্বারা পরিচিত হচ্ছি, এটা আসলে অনেক বড় প্রশ্ন। যাই হোক, তো আমরা যদি এভাবে আগাতে থাকি আমাদের সামনে সকল বাধা দূর হয়ে যাবে। এখন সময়, তাই আমি বলবো এখন সময় আর এই বিভাজিত বা বিভাজনের পক্ষে না। এখন সময় এসেছে আমাদের বৃহত্তর লক্ষ্য, মানে আমাদের নিজেদের বৃহত্তর লক্ষ্য নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। বদলি নীতিমালা, প্রমোশন, বেতন কাঠামো কিংবা পেনশন সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি। কে আমাদের নিয়োগ দিয়েছে, কোথা থেকে আমরা নিয়োগ হয়েছে, এটা বড় বিষয় না। নিয়োগ তো আমাদের হয়েছে, আমাদের যথাযথ কর্তৃপক্ষ নিয়েছে। কখনো এই কর্তৃপক্ষ ছিল কমিটির হাতে, কখনো নিয়োগের বিষয়টা কখনো এখন গেছে সরকারের হাতে বা এনটিআরসির মাধ্যমে। সেটা বিষয় না, কেউ না কেউ, আমরা কেউ তো নিজে চাকরিতে বসে পড়েনি। কোনো না কোনো কর্তৃপক্ষই তো আমাদের নিয়োগ দিয়েছে, নিয়োগ কর্তৃপক্ষ। এবং সেখানে আমাদের উদ্দেশ্য যেটা, শিক্ষা আলো ছড়ানো সমাজের মাঝে, দেশের মাঝে, সেটাই আমাদের কাজ। তো এবং আমরা যেন নিগৃহীত না হই, সেটাও আমাদের কাজ, সেটাও সজাগ দৃষ্টিতে রাখা সে বিষয়ে, সেটাও আমাদের কাজ এবং এটা আমাদের সম্মিলিত কাজ। আর যখন শিক্ষা মন্ত্রণালয় নতুন বদলি নীতিমালা খসড়া করছে, তখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দূরত্ব, নারী শিক্ষক এবং জ্যেষ্ঠতা। এই বিষয়ে আমি যতটুকু জানি এই 3টা বিষয় নিয়ে তারা বদলি নীতিমালা তৈরি করতেছে এবং এইভাবে তারা বদলি চালু করার সবাই, আমার মনে হয়, আমার মতো সবাই আপনারাও এই বিষয়ের পক্ষে থাকবেন এবং থাকা সবাই। কারণ এইভাবে এই বিষয়টা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে এটাও একটা যুগান্তকারী বিষয় হবে যা, এবং এই 3টে বিষয় যদি একত্রে বাস্তবায়িত হয়, এবং এটি খুবই প্রশংসনীয় একটা পদক্ষেপ। তবে এই নীতিমালার প্রয়োগের সময় যেন কারণ নিয়োগ পদ্ধতির
দেখে না, সার্বজনীন হতে হবে। সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে যাতে এখানে কোনো বৈষম্য না ঢুকে যায়। আমাদের দাবি হওয়া উচিত বদলি হোক সার্বজনীন, বদলি কোনো এককের জন্য না, কোনো একক মানে শিক্ষকের জন্য না, সকলের জন্য, সকলে এমপিভুক্ত শিক্ষকদের জন্য। এবং পর্যায়ক্রমে যেন এখানে সকলে এমপিভুক্ত শিক্ষক বলতেছি পর্যায়ক্রমে যেন এখানে প্রধান শিক্ষকরা বদলি আসে, পর্যায়ক্রমে এখানে কর্মচারীরা যেন বদলি আসতে পারে। তো আমি আমার আলোচনার দীর্ঘায়িত করবো না, আমি শেষের দিকে যে কথা বলবো যে একটি কথা স্পষ্ট করে আমি আবারও বলতে চাই যে বিভাজন আমাদেরকে দুর্বল করে দিবে আর ঐক্য আমাদের শক্তিশালী করে। আমরা যদি নিজেদের মধ্যে গোষ্ঠীভেদ তৈরি করি তাহলে আমাদের ন্যায্য দাবিগুলো সবসময় উপেক্ষিত থাকবে। কিন্তু যদি আমরা একসাথে দাঁড়াই, যেমনটি করেছি আমরা সামনে বিগত দিনের আন্দোলনগুলোতে, তাহলে কিন্তু আমরা কোনো আমরা বা আমাদেরকে কেউ কোনোদিন কোনো আমাদের ন্যায্য দাবি থেকে পিছিয়ে হটায় রাখতে পারবেন না। কারণ সামনে আমাদের বিভিন্ন আরো জটিল অনেকগুলো বিষয় আছে। সামনে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, এই পে স্কেল যদিও কথা আছে বা আইন মতো, কিন্তু আমরা স্বয়ংক্রিয়ভাবে এখানে অন্তর্ভুক্ত হব, হ্যাঁ হব। তারপরেও এখানে অনেক বিষয় জটিলতা আসবে। আমাদের দেশের সরকার ব্যবস্থা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এত ভালো না যে আমাদেরকে সবকিছুতে এত এমনি এমনি দিয়ে দেয়। তো এখানে জটিলতা হয়তো না থাকারই কথা, তারপর আসবে না এমন না। তো সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। তাই আমি একান্তভাবে চাইব, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমরা যেন এই আমাদের ঐক্যবদ্ধতা ধরে রাখতে পারি। আমরা যদি আমাদের ঐক্যবদ্ধতা ধরে রাখতে পারি তাহলে আমাদের সকল দাবিগুলোই বাস্তবে রূপ নেবে এবং সেটা খুব বেশি দূরে না। তাই সময় এসেছে নিজের পরিচয় একটি ধরে রাখার। আমরা এমপিভুক্ত শিক্ষক, আমরা শিক্ষার সৈনিক। নিয়োগের ধরন যাই হোক, আমাদের লক্ষ্য এক, আমাদের স্বপ্ন এক, আমাদের অধিকারও এক। বিভাজন না, ঐক্যই হবে আমাদের শক্তির ভিত্তি। আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে সফলতা আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই আমাদের শপথ থেকে আমাদেরকে কেউ দূরে রাখতে পারবে না। সবাইকে ধন্যবাদ।